আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মহান আর্তুগরুল যখন কায়ী বসতির বিয়ে হন, তখন কায়ীদের মাথা গুজার মতো কোনো জায়গা ছিল না। ঠিক সেই জায়গা থেকে সারা জীবনভর লড়াই সংগ্রাম করে একটি বসতি এবং সামান্য কিছু অঞ্চল মৃত্যুর সময় রেখে যান। আর ঠিক সেই সামান্য কিছু অঞ্চল এবং একটি বসতিকে রাষ্ট্রে পরিণত করেন ওসমান গাজী। আনাতোলিয়াতে একের পর এক অঞ্চল বিজয় করতে করতে নিজেদের একটি অবস্থান তৈরি করে রেখে যান ওসমান গাজী। পিতা ওসমান গাজীর মৃত্যুর পর রাষ্ট্রপ্রধান হন ওসমান গাজীর বড় ছেলে ওরহান গাজী। ওরহান গাজী যখন রাষ্ট্রপ্রধান হন, তখন শুধু নামেই রাষ্ট্র ছিল ওসমানীয়। রাষ্ট্রটি না ছিল কোনো সেনাবাহিনী আর না ছিল কোনো নৌবাহিনী, এমনকি কোনো বাণিজ্যিক বন্দরও ছিল না তাদের। এক কথায় রাষ্ট্রের সংগঠিত কোনো কিছুই ছিল না। আর এই অসংগঠিত একটি রাষ্ট্রকে বিশাল সাম্রাজ্যে পরিণত করেন ওরহান গাজী। সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকের ভিডিওটি হচ্ছে ওরহান গাজীর যুদ্ধ সমূহ এপিসোড নাম্বার 1। এর আগে আমরা ওসমান গাজীর যুদ্ধের ইতিহাস নিয়ে ধারাবাহিকভাবে 4টি এপিসোড দিয়েছি। যারা আমাদের সেই এপিসোডগুলো দেখেননি, আমাদের সোনালী ঐতিহ্য ইউটিউব চ্যানেল এবং সোনালী ঐতিহ্য ফেসবুক পেজ থেকে সেই এপিসোডগুলো দেখে আসতে পারেন। ওসমান গাজী মৃত্যুর পূর্বে দীর্ঘদিন অসুস্থ হয়ে বিছানায় পড়েছিলেন, আর তখন রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেন এবং বুরসা অবরোধের সাফল্য এনে দেন ওরহান গাজী। এর আগে 1321 সালে ওরহান গাজী মুদান্না বিজয় করেন। ইজমিতের আশেপাশের অঞ্চলগুলো বিজয় করার দায়িত্ব দেওয়া হয় কনুর বে এবং আকচাকুচা বেকে। এই দুই কমান্ডার অল্প সময়ের ব্যবধানেই দুধসা সহ আশেপাশের অঞ্চলগুলো বিজয় করেন। এদিকে আব্দুর রহমান গাজী ইয়ালুভাই অভিযান চালিয়ে ওসমানীয়দের অধীনে নিয়ে আসেন। ওসমান গাজী যখন মৃত্যুবরণ করেন, তখন সিংহাসনের উত্তরাধিকার ছিলেন 2 জন। এক বড় ছেলে ওরহান গাজী, 2 ওসমান গাজীর প্রথম স্ত্রী বালা খাতুনের গর্ভে জন্ম নেওয়া আলাউদ্দিন বে। আলাউদ্দিন বে ওরহান বের হাতে স্বেচ্ছায় সিংহাসন ছেড়ে দেন, কিন্তু ওরহান বেও সিংহাসনে বসতে চান না। ওরহান বে আলাউদ্দিন বেকে রাষ্ট্রকে 2 ভাগ করার প্রস্তাব দেন। 2 দিকে 2 ভাই শাসন করার ইচ্ছা পোষণ করেন, কিন্তু আলাউদ্দিন বে এতেও রাজি হন না। তিনি বলেন, যদি রাষ্ট্রকে 2 ভাগ করা হয়, এতে করে রাষ্ট্রের সক্ষমতা কমে আসবে, রাষ্ট্রের শক্তি কমে আসবে। তাই তিনি রাষ্ট্রকে 2 ভাগ করার প্রস্তাবেও দ্বিমত পোষণ করেন। ওরহান গাজী আবার আলাউদ্দিন বেকে উদ্দেশ্য করে বললেন, যেহেতু তুমি রাষ্ট্রপ্রধান হতে চাও না, তাই তুমি রাষ্ট্রের উজির হও, আমাকে রাষ্ট্র পরিচালনায় সহায়তা করো। ওরহান বের এই প্রস্তাবে যদিও রাজি হতে চান না, কিন্তু পরবর্তীতে সবার জোরাজুরিতে তিনি ওসমানীয় সাম্রাজ্যের উজির হন। সেই সাথে আলাউদ্দিন বে যুদ্ধের প্রতি অনীহা থাকায় যুদ্ধের ময়দানের বিপরীতে আলাউদ্দিন বেকে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পরিচালনার দায়িত্ব দেওয়া হয়। এক ভাই যুদ্ধ করে রাষ্ট্রের সীমানা দিন দিন বৃদ্ধি করতেছেন, অন্য ভাই রাষ্ট্রের শৃঙ্খলতা বজায় রেখে রাষ্ট্রকে একটি সুশৃঙ্খল শক্তিশালী সাম্রাজ্যে পরিণত করেন। ইসলামী সাম্রাজ্যের রাষ্ট্রপ্রধানের নামে খুতবা পড়াকে একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হিসাবে ধারণা করা হয়। তাই ওরহান গাজী তার নামে খুতবা এবং মুদ্রার প্রচলন ঘটান। রাষ্ট্রকে একটি পরিপূর্ণ ইসলামী রাষ্ট্রে পরিণত করতে সেলজুক, মামলুক সহ পূর্বের সমস্ত ইসলামী সাম্রাজ্যগুলোকে অনুসরণ করেই ওসমানীয় সাম্রাজ্যকে পরিচালনা করা হয়। রাষ্ট্রপ্রধান হয়ে ওরহান বে তার ভাই আলাউদ্দিন বের কাছে একজন বিচারপতি চান। ওরহান গাজী বলেন, আমি অভিযানে থাকা অবস্থায় তাৎক্ষণিক অনেক সিদ্ধান্ত নিতে হয়, আর সেই সিদ্ধান্তগুলো যেন শরীয়ত বিরোধী না হয়, সেই সিদ্ধান্তের দ্বারা কেউ যেন জুলুমের শিকার না হয়, সেজন্য একজন বিচারপতি দাও। আমি সিদ্ধান্ত নেওয়ার পূর্বে তার সাথে পরামর্শ করব, তিনি শরীয়ত অনুযায়ী যেটাকে সমর্থন করবে, আমি সেই সিদ্ধান্তেই উপনীত হব। আলাউদ্দিন বে ওরহান বের এই কথা শুনে অত্যন্ত খুশি হন এবং তার অধীনে থাকা তার প্রিয় ছাত্র জান্দারলি কারা হালিলকে ওরহান বের সাথে অভিযানে পাঠান। জান্দারলি কারা হালিল আহলে সুন্নাত ওয়াল জামাতের মত অনুযায়ী শরীয়ত ভিত্তিক পরামর্শ দিয়ে ওরহান গাজীকে সহযোগিতা করেন। সময় এখন বিজয়ের। 6 এপ্রিল 1326 বুরসা বিজয়ের পর ওরহান গাজী মনোযোগ দেন 2টি বড় শহরে, এক ইজনিক, 2 ইজমিত। ইজনিক ছিল তখন বুরসার মতোই গুরুত্বপূর্ণ একটি শহর, আর ইজমিতে ছিল বাণিজ্যিক বন্দর। যেহেতু ওসমানীয়দের কোনো বাণিজ্যিক বন্দর ছিল না, তাই ইজমিত বিজয় করাটা ছিল ওসমানীয়দের জন্য বেশ প্রয়োজন। ইজমিত নিজেদের করতে পারলে মারমারা সাগরে রোমানদের আধিপত্য একেবারেই নিঃশেষ হয়ে যাবে। ইজমিত আর ইজনিক দখলের পূর্বে ইজমিতের দক্ষিণ উপকূল বিজয়ের দায়িত্ব দেওয়া হয় কারা মুরসিল বেকে। দায়িত্ব পেয়ে কারা মুরসিল বে দায়িত্বকে যথাযথভাবে পালন করেন। পরবর্তীতে এই উপকূলের নামই রাখা হয় কারা মুরসিল। আকচাকুচা বেকে দায়িত্ব দেওয়া হয় কান্দ্রা এবং তার আশেপাশের অঞ্চলগুলো বিজয় করার।
এদিকে আব্দুর রহমান গাজী এবং কনুরবে সামান্দিরা ও আইডুস দুর্গ বিজয় করেন। ইজনিক অবরোধ মূলত শুরু হয় ওসমান গাজী বেঁচে থাকা অবস্থায়। ওরহান গাজী শাসক হয়ে ইজনিকের অবরোধ আরো কঠিন করে তোলেন। ইজনিকের জনগণ চাচ্ছিলেন মুজাহিদরা ইজনিক বিজয় করুক, এমনকি অনেক খ্রিস্টান জনগণ মুজাহিদদেরকে সহযোগিতাও করেছেন ইজনিক বিজয়ে। ইজনিক শহরটি ছিল দেয়াল দিয়ে ঘেরা। এই শহরটি ছিল আনাতোলিয়াতে রোমানদের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মর্যাদাপূর্ণ একটি শহর। তাছাড়া ইজনিক শহরটি এমনিতেও অর্থোডক্সদের কাছে বিশেষ মর্যাদাপূর্ণ একটি শহর ছিল। পরিস্থিতি খারাপ দেখে কনস্টান্টিনোপলে থাকা রোমান সম্রাট আন্দ্রোনিকস তৃতীয় সেনাবাহিনীর দায়িত্ব নিজ কাঁধে তুলে নেন। তুর্কিদের হাত থেকে ইজনিক এবং আনাতোলিয়ার তুর্কিদের বিজয় করা সকল ভূমি ফেরত নিতে সেনাবাহিনী নিয়ে আনাতোলিয়ার উদ্দেশ্যে রওনা হন সম্রাট আন্দ্রোনিকস তৃতীয়। এরই মধ্যে গুজব ছড়িয়ে পড়েছে সম্রাটের বাহিনী ওরহান গাজীকে আটক করেছে। আর এই খবর পেয়ে ইজনিক অবরোধে থাকা অবস্থায় শাহজাদা সুলাইমান পাশা ইজনিক ছেড়ে ওরহান গাজীর উদ্দেশ্যে ইজমিতে ছুটে যান। এদিকে সম্রাট আন্দ্রোনিকস এসকিসারে যুদ্ধের শিবির স্থাপন করেন। তুর্কিরাও সেনাবাহিনী নিয়ে সেখানেই যান। যুদ্ধক্ষেত্র বাইজেন্টাইনরা নিজেদের সুবিধা মতো বেছে নেন। 10 জুনের ভর দুপুরে সূর্য যখন মাথার উপর, ঠিক তখন দুই বাহিনী মুখোমুখি হয়। বাইজেন্টাইন সেনাবাহিনীকে সম্রাট আন্দ্রোনিকস নিজেই কমান্ড করতেছেন। উভয় বাহিনী একে অপরকে যার যার নিজের কাছাকাছি অবস্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করেন, কিন্তু কেউই অগ্রসর না হওয়ায় এক পর্যায়ে ওরহান গাজী 300 জন অশ্বারোহী মুজাহিদদের এক বাহিনীকে বাইজেন্টাইন বাহিনীকে প্রলোভন দেখাতে পাঠান। মুজাহিদরা বাইজেন্টাইনদের দিকে তীর ছুঁড়ে নিজেদের দিকে টানতে চেয়েছিল, কিন্তু সম্রাট আন্দ্রোনিকস পরিকল্পনা বুঝে ফেলেন। ফাঁদ বুঝতে পেরে সেনাদেরকে যার যার নিজের অবস্থানেই থাকার নির্দেশ দেন সম্রাট আন্দ্রোনিকস। মুজাহিদদের বারবার একই আক্রমণে যদিও ধৈর্য ধরেন সম্রাট, কিন্তু শেষ পর্যন্ত তিনি নিজে একটি পরিকল্পনা করেন। আর সেই পরিকল্পনা অনুযায়ী সেনাবাহিনীর একাংশকে আক্রমণ করার নির্দেশ দেন এবং আক্রমণ করে ফাঁদে পড়ার ভান করার পরিকল্পনা করেন সম্রাট আন্দ্রোনিকস। কিন্তু বাইজেন্টাইন বাহিনীর সামনে অগ্রসর হলে তাদেরকে এমন ভাবে ফাঁদে ফেলা হয় যে তারা চাইলেও আর পিছনে ফিরে যেতে পারতেছিল না। সাথে সাথে ওরহান বে তার ভাই বাজারলিবের নেতৃত্বে একদল অশ্বারোহী মুজাহিদদেরকে পাঠান বাইজেন্টাইনদেরকে আক্রমণ করার জন্য। উভয় বাহিনীর একাংশ ময়দানের মাঝামাঝিতে কঠিন যুদ্ধে জড়িয়ে পড়েন। বাইজেন্টাইন সম্রাট যখন দেখলেন মুজাহিদদের সাথে এই লড়াই হেরে যাচ্ছেন, ঠিক তখন তিনি পিছু হটার সিদ্ধান্ত নেন। কিন্তু মুজাহিদরা তাদেরকে এমন ভাবে আটকে ধরেন যে তারা পিছু হটার শত চেষ্টা করেও ব্যর্থ হন। যুদ্ধের এক পর্যায়ে মুজাহিদদের একটি তীর সম্রাট আন্দ্রোনিকসের পায়ে গিয়ে বিদ্ধ হয়। এর কিছুক্ষণ পরে সম্রাট আন্দ্রোনিকস অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। ইতিমধ্যে ময়দানে গুজব ছড়িয়ে পড়েছে সম্রাট আন্দ্রোনিকস মারা গেছেন। আর এই খবরে বাইজেন্টাইন শিবিরে বিভ্রান্তি ছড়িয়ে পড়ে বাইজেন্টাইনরা যার যার মতো করে পালাতে শুরু করলো। ওরহান গাজীও পুরো বাহিনী নিয়ে আক্রমণ করেন। পরিস্থিতি পুরোটাই মুজাহিদদের অনুকূলে চলে যায়। পাহাড় থেকে দলে দলে মুজাহিদদেরকে ছুটে আসতে দেখে ভয়ে আতঙ্কে দৌড়াদৌড়ি করে জাহাজে উঠতে শুরু করে বাইজেন্টাইন বাহিনী। সম্রাটের যখন জ্ঞান ফিরে তখন নিজেকে তিনি জাহাজে আবিষ্কার করেন। অনেক সৈন্যরা জাহাজে উঠতে পারলেও অনেকেই আবার জাহাজে উঠতে পারেনি। এর মধ্যে কেউ কেউ সাগরে ঝাঁপিয়ে পড়েন আর কেউ কেউ আত্মসমর্পণ করেন মুজাহিদদের কাছে। এই যুদ্ধ ছিল রোম এবং ওসমানী সাম্রাজ্যের প্রথম সরাসরি যুদ্ধ। আর এই যুদ্ধ ওসমানীয়দের বিজয়ের মাধ্যমেই শেষ হয়। যুদ্ধ শেষ করে ওরহান গাজী সেনাবাহিনী নিয়ে ইজনিক অবরোধে ফিরে আসেন। ইজনিকের একমাত্র আশা রোমানরা মুজাহিদদের কাছে পরাজিত হওয়ায় তাদের আশা শেষ হয়ে যায়। তাই তারা ওরহান গাজীর কাছে আত্মসমর্পণ করেন। মুজাহিদরা ইজনিক বিজয় করার ফলে আনাতোলিয়ায় রোমানদের সবচেয়ে গুরুত্বপূর্ণ শহরটিও বাইজেন্টাইনদের হাতছাড়া হয়ে যায়। ওরহান গাজী ইজনিক বিজয় করে ঘোষণা দেন যাদের ইচ্ছা ইজনিকে থাকতে পারবেন, আর যারা চলে যেতে চান যার যার নিজের মালামাল নিয়ে যেতে পারেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ইজনিক শহরের পথে ঘাটে সব জায়গায় ঘোষণা করা হয় আপনার জান আপনার মাল
আমাদের কাছে আমানত স্বরূপ। আপনি আপনার ধর্ম নিরাপদে পালন করতে পারেন, নিরাপদে যার যার পরিবার নিয়ে নিজ নিজ অবস্থানে বসবাস করতে পারেন। ইজনিকের টেকফুর যদিও কনস্টান্টিনোপলে চলে গিয়েছিলেন, কিন্তু ওরহান গাজীর এই উদার মনোভাব দেখে ইজনিকেই থাকার সিদ্ধান্ত নেন। ওরহান গাজী ইজনিক বিজয় করার পর ইজনিকের সবচেয়ে বড় গির্জাটিকে মসজিদে রূপান্তরিত করেন। ওরহান গাজী ইজনিক বিজয় করার পরে তার ছেলে সুলাইমান পাশাকে বেশ কিছু দায়িত্ব দেন। ওরহান গাজী বলেন, ইজনিকের দরবেশদের বসতি স্থাপন করুন, ইজনিক যেন ইসলামিক শহরে পরিণত হয়। ছেলে, আমরা এখন রাষ্ট্রে পরিণত হয়েছি, এই রাষ্ট্র আলেমদের হোক। ইজনিকে মাদ্রাসা তৈরি করো, জান্দারলি কারা হালিলকে ইজনিকের বিচারপতি হিসেবে নিয়োগ দাও। শহরে যারা আসবে তাদেরকে সম্মান করবে। ইজনিককে একটি ন্যায় বিচারের শহরে রূপান্তর করো। আনাতোলিয়ায় থাকা রোমানদের 3টি বড় শহরের 2টি এখন ওসমানীয়দের হয়ে গেছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিওটি হচ্ছে ওরহান গাজীর যুদ্ধসমূহ এপিসোড নাম্বার 1। আমাদের পরবর্তী এপিসোড অর্থাৎ এপিসোড নাম্বার 2 এ আমরা আলোচনা করব আনাতোলিয়ায় থাকা রোমানদের অবশিষ্ট সবচেয়ে বড় শহর ইজমিত এবং জেমলিক বিজয় করার ইতিহাস নিয়ে। সেই সাথে আরো আলোচনা করব বিশাল কারেসি ভূমি যেভাবে ওসমানীয়দের হয়ে যায়। আরো বেশ কিছু যুদ্ধের ইতিহাস নিয়ে আমরা আমাদের সেই ভিডিওতে আলোচনা করব। তো যারা আমাদের সেই এপিসোডটি দেখতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের সোনালী অতীত ফেসবুক পেজে লাইক দিয়ে দিবেন। যাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং লাইক কমেন্ট করে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই শীতে আপনার সঙ্গী হোক এই অসাধারণ শীতের কাই টুপিগুলো এবং কাই ফুল হাতার টি শার্ট। স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে একদম ঘরে বসে কোনো রকম ঝামেলা ছাড়াই সহজেই এই পণ্যগুলো কিনতে পারেন।